Assalamu alaikum. This is Fahmida Israt Jahan, Assistant Professor, Department of Finance and Banking, Dhaka Commerce College. Today I'm here to take a class of Financial Management in English for the student of Management 4th year, and I'm requesting all of you to cooperate with me. মাই ডে স্টুডেন্ট, আশা করছি আপনারা প্রত্যেকে যথাসময়ে স্ক্রিনের সামনে উপস্থিত হয়ে গেছেন আজকের এই ক্লাসটি অ্যাটেন্ড করার জন্য, এবং আশা করছি আপনারা প্রত্যেকে আপনাদের নিজ নিজ অবস্থানে এখনও ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ক্লাসটি শুরু করার পূর্বে ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে মনে করিয়ে দেব যে লাস্ট ক্লাসে আমরা কি শিখেছিলাম বা কি করেছিলাম। এরপর আমরা আজকের এই ক্লাসটি শুরু করার চেষ্টা করব ইনশাল্লাহ। আপনাদের মনে আছে কিনা যারা আমার লাস্ট ক্লাস রেকর্ডিংটা ফলো করেছেন তারা সেখান থেকেই জানতে পেরেছেন যে লাস্ট ক্লাসে আমরা চ্যাপ্টার 6 অর্থাৎ লিজ ফাইন্যান্সিং চ্যাপ্টারের সমাপ্তি ঘোষণা করেছিলাম, এবং আমি আপনাদেরকে বলেছিলাম যে এই চ্যাপ্টার থেকে মোটামুটি সাধারণত যে নিয়মের ম্যাথগুলো হয় সেই নিয়মের প্রত্যেকটা একটা একটা করে ম্যাথ আমি আপনাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করেছি। সর্বোচ্চ চেষ্টা করেছি ভালোভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পেরেছেন, কারণ কমেন্টস বক্সে আপনাদের কোনো কমেন্টস আমি পাইনি বা অভিযোগও আমি পাইনি যে আর একবার পড়ালে ভালো হয় বা আর একবার রিভিশন দিলে ভালো হয়, এই ধরনের কোনো কমেন্টস আমি পাইনি। তাই আমি ধরে নিয়েছি হয়তো বা আপনাদের কারো কোনো প্রবলেম নাই। তো সেই প্রেক্ষিতে আমরা গতদিনই চ্যাপ্টার 6-এর সমাপ্তি ঘোষণা করে দিয়েছি, এবং আমাদের সিলেবাসের লাস্ট চ্যাপ্টার 7, যার নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, তার প্রথম ক্লাসটি আমরা আজকে শুরু করতে যাচ্ছি। চ্যাপ্টারটির নাম হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। আপনাদের পূর্বে যে 4th ইয়ারের সিলেবাস ছিল প্রায় 3-4-5 বছর আগে, সেখানে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট নামে আপনাদের ম্যানেজমেন্টেই কোনো একটা সাবজেক্টে একটা চ্যাপ্টার ছিল। তো সেখানে ওই সময় শিক্ষার্থীরা ওই চ্যাপ্টারের ম্যাথগুলো তারা আপনাদের বিভাগীয় শিক্ষকদের কাছ থেকে শিখে ফেলেছিল, যার কারণে আমি জাস্ট ধারণা দিলেই তারা বুঝে যেত যে ম্যাথটা কীভাবে করতে হবে। কিন্তু বিগত প্রায় 3 বছর তো মিনিমাম, তার আগের খবর জানি না, 3 বছর ধরেই আপনাদের নতুন সিলেবাসের কারণে এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টারটা আপনারা মনে হয় এখন আর পাচ্ছেন না, যতদূর আমি জানি, আবার পেয়েও থাকতে পারেন। তো সেই ধারাবাহিকতায় যেটা আমাকে করতে হবে, একদম ডিটেইলে গিয়ে এই চ্যাপ্টারটা আমি আপনাদের করাতে চাচ্ছি। তো শুরুতে যেটা হয় অ্যাজ ইউজুয়াল অন্যান্য চ্যাপ্টারের ক্ষেত্রে, প্রথম ক্লাসটায় আমরা যেটা করি যে এই চ্যাপ্টার থেকে সম্ভাব্য কোন প্রশ্নগুলো আমরা শিখতে যাচ্ছি সেই প্রশ্নগুলো সম্পর্কে আমরা ধারণা নেই, দেন তার অ্যান্সার নিয়ে আমরা ডিসকাস করি। আফটার দ্যাট আমরা ধীরে ধীরে ফর্মুলা নেই এবং আমরা ম্যাথ করার চেষ্টা করি। এই চ্যাপ্টারেও তার নিয়মের ব্যতিক্রম ঘটবে না, ওই একই নিয়ম ফলো করে আমরা এই চ্যাপ্টারটি আগাবো। তো আসেন শুরু করছি আমাদের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট চ্যাপ্টার। স্টার্টিংয়ে আমরা প্রশ্নগুলো একটু দেখে নিব, এরপরে আমি আপনাদের এই চ্যাপ্টার থেকে আসলে কি শেখাতে যাচ্ছি সেই সম্পর্কে একটা কনসেপচুয়াল আইডিয়া দেওয়ার চেষ্টা করব, অর্থাৎ ধারণা দেওয়ার চেষ্টা করব। এরপরে আমরা আস্তে আস্তে থিওরিগুলো ডিসকাশন শুরু করে দেব। দেখেন আমাদের চ্যাপ্টারটার নামই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। এটাকে যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, প্রথমে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল, এটা কি জিনিস, এরপর হচ্ছে ম্যানেজমেন্ট। তো আপনারা জানেন যে ওয়ার্কিং ক্যাপিটাল এটার মিনিংটা হচ্ছে আসলে এরকম যে একটা ফার্মের ডেইলি অ্যাক্টিভিটিস ফুলফিল করতে গিয়ে, অর্থাৎ দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করতে গিয়ে যে ক্যাপিটালটার প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি ওয়ার্কিং ক্যাপিটাল, যেটাকে ইংলিশে বলা হয় দ্য ক্যাপিটাল হুইচ ইজ নিডেড টু মিট আপ দ্য এক্সপেন্ডিচার অফ অপারেটিং ডেইলি অ্যাক্টিভিটিস অফ আ ফার্ম। একটা ফার্মে ডেইলি অ্যাক্টিভিটিস অপারেট করতে গিয়ে যে খরচটা হয় সেটাকে মিট আপ করতে গিয়ে যে ক্যাপিটালটার প্রয়োজন হয় সেটাকে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল। আর এখন যদি আমি বলি ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট, তাহলে এটার মানে হচ্ছে, ম্যানেজমেন্ট মানে আপনারা বোঝেন যে ইট ইজ ওয়ান কাইন্ড অফ প্রসেস, ঠিক আছে? তো ওয়ার্কিং ক্যাপিটালটাকে ইফেক্টিভ ইউটিলাইজ করা, প্রপার ইউটিলাইজেশন এনশিওর করা, এবং এটাকে কিভাবে ইউজ করতে হবে, কোন কোন সেক্টরে কতটুকু ইউজ করলে ভালো, এই যে একটা প্রপার ম্যানেজমেন্ট, এটাকে আমরা বলবো ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট। তো আসেন আমরা এই চ্যাপ্টারের কোশ্চেনগুলো এক নজরে দেখে নিই। হ্যাভ আ লুক। এই চ্যাপ্টারের কোশ্চেন খুবই কম, জাস্ট 9টা কোশ্চেনের মতো। আরও টুকটাক চাইলে অ্যাড করা যায়, যেমন ক্যাশ ম্যানেজমেন্ট অ্যাড করা যায়, হ্যাঁ। তো আমিও কোশ্চেনগুলো আপনাদেরকে পড়াবো, বাট যে কোশ্চেনগুলো বেসিক্যালি আসলে এসেনশিয়াল বা ইম্পর্ট্যান্ট সেগুলো হচ্ছে এই 9টা কোশ্চেন। এই 9টা কোশ্চেন শেষ করার পর
আমি এই চ্যাপ্টারে ম্যাথ স্টার্ট করে দেব। ম্যাথ যখন শেষ হয়ে যাবে তারপর এই চ্যাপ্টারের যে আরও কিছু কোয়েশ্চেন আছে হয়তোবা ইম্পর্টেন্ট অ্যান্ড লেস ইম্পর্টেন্ট, ওগুলো আমি তার পরে করাবো। তো যেটা আসলে জরুরি সেটা আগে শেষ করে নেই। তো ইটস ওকে, দেখেন আমরা আগে কোয়েশ্চেনগুলো এক নজরে দেখে নিই। কোয়েশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল? কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ওয়ার্কিং ক্যাপিটাল, যেটাকে আমরা অন্যভাবে বলতে পারি যে হোয়াট আর দ্য ইম্পর্টেন্স অফ ইউজিং ওয়ার্কিং ক্যাপিটাল। একটা ফার্মে যে ওয়ার্কিং ক্যাপিটালের প্রয়োজন হয় আসলে এটার ইম্পর্টেন্সটা কতটুকু বা নেসেসিটিটা কতটুকু সেটা। কোয়েশ্চেন নাম্বার 3, হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল? এলিমেন্টসও বলতে পারেন, হ্যাঁ, ওয়ার্কিং ক্যাপিটালের এলিমেন্টস বা কম্পোনেন্ট উপাদানগুলো কী কী। কোয়েশ্চেন নাম্বার 4, হোয়াট ইজ গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল? Question number 5, what is net working capital? Question number 6, what are the sources of working capital? Question number 7, what is safety stock? Question number 8, what is EOQ? And question number 9, what is reorder level? তো একটা একটা করে কোশ্চেন অ্যান্সার আমরা ডিসকাস করি আর আমরা শিখতে থাকি। আপনারা জানেন যে আমি যখন থিওরি ডিসকাস করি তখন আমি ইংলিশে তো লিখেই দিই, যেহেতু আপনাদের সাবজেক্টের নাম হচ্ছে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইন ইংলিশ, বাট আমি সেটার পাশাপাশি বেঙ্গলি ইংলিশ মিক্স আপ করে আমি লেকচারটা দেওয়ার চেষ্টা করি। কারণ কনসেপ্ট যদি ক্লিয়ার না হয় ইংলিশ আসলে মুখস্থ করে লেখার কোনো ওয়ে আসলে না, এটা সম্ভব না, কতটুকু মুখস্থ করে রাখা যায়। হ্যাঁ, তো অন্যান্য থিওরি ডিসকাশন ক্লাসের মতোই আমি এখানে বেঙ্গলি ইংলিশ মিক্স করে লেকচারটা দিব, বাট আপনি স্ক্রিনে ফুল ইংলিশটা পেয়ে যাবেন। নিজ দায়িত্বে অবশ্যই এখানে স্ক্রিনশটটা নিয়ে রাখবেন প্রত্যেকটা স্লাইডের। আমি জানি না আমার বিগত ক্লাসগুলোতে আপনারা সেই কাজটা করেছেন কি না, কারণ রেকর্ডিং অনেকেই আসলে ঘাটতে চায় না, তো সেখানে স্ক্রিনশটটা নেওয়া থাকলে যেটা হয় কালেকশনগুলো সাথে থাকে। তো এখন আসেন আমরা ধীরে ধীরে থিওরি ডিসকাশনগুলো শুরু করে দিই। কোয়েশ্চেন নাম্বার 1, দেখেন এখানে বলা আছে হোয়াট ইজ ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালটা কী? তো আমি আপনাদের চ্যাপ্টার স্টার্টিংয়ে একটু বলেছিলাম যে একটা ফার্মের ডেইলি অ্যাক্টিভিটিস অপারেট করতে গিয়ে যে অ্যামাউন্ট বা ক্যাপিটালটার প্রয়োজন হয় সেই ক্যাপিটালটাকেই বলা হচ্ছে বেসিক্যালি ওয়ার্কিং ক্যাপিটাল। তো দেখেন কি বলেছে, ওয়ার্কিং ক্যাপিটাল ইজ দ্য অ্যামাউন্ট অফ ফান্ড, খেয়াল করেছেন, ইট ইজ অ্যা অ্যামাউন্ট অফ ফান্ড which is needed to meet up the cost of operating the business. একটা ফার্মের অপারেটিং অ্যাক্টিভিটিস ফুলফিল করতে গিয়ে যে এক্সপেন্ডিচার বা কস্টটা হয়, অর্থাৎ একটা ফার্ম বা বিজনেস অপারেট করতে গিয়ে যে এক্সপেন্ডিচারটা ক্রিয়েট হয় সেটা মিট আপ করার জন্য যে ফান্ডের প্রয়োজন হয় সেই ফান্ডটাকে আমরা বলছি ওয়ার্কিং ক্যাপিটাল। এখানে ডেইলি অ্যাক্টিভিটিস অপারেটিং বলতে গিয়ে আমরা বলতে পারি যে এমপ্লয়ীদের স্যালারি, এরপর হচ্ছে লেবারদের ওয়েজেস, রেন্টাল পেমেন্ট, বোনাস, অ্যালাউন্সেস, পেমেন্ট অফ ডিফারেন্ট কাইন্ডস অফ বিল, এগুলোকে আমরা বলতে পারি যে একটা ফার্ম বিজনেস অপারেট করতে গিয়ে এই ডেইলি এক্সপেন্ডিচারগুলো ক্রিয়েট হয়। আর এগুলো মিট আপ করতে গিয়ে যে ক্যাপিটালটার প্রয়োজন হয় সেটাকে আমরা বলছি ওয়ার্কিং ক্যাপিটাল। দেখেন পরের সেন্টেন্সটা কি বলেছে, অন দ্য আদার হ্যান্ড, অন্যভাবে বলা যায়, it can be said that the differences between total current asset and total current liabilities is known as working capital. ওয়ার্কিং ক্যাপিটালটা বেসিক্যালি কিন্তু এটাই, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে আমরা যেটা পাই সেটাই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আর বেসিক্যালি হচ্ছে এটাকে যদি আমরা বইয়ের ভাষায় বলি তাহলে হলো একটা বিজনেস অপারেট করতে গিয়ে যে কস্ট বা এক্সপেন্ডিচার ক্রিয়েট হয় সেটা মিট আপ করতে যে ফান্ডটা আমাদের প্রয়োজন হয় সেই ফান্ড বা সেই ক্যাপিটালটার নামই হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল। আমার মনে হয় আপনারা বুঝতে পেরেছেন। কোয়েশ্চেন নাম্বার 2, হোয়াট ইজ দ্য নেসেসিটি অফ ওয়ার্কিং ক্যাপিটাল, বা যেটাকে আমরা বলছি ইম্পর্টেন্স বা সিগনিফিকেন্স অফ ওয়ার্কিং ক্যাপিটাল। ওয়ার্কিং ক্যাপিটালটা একটা ফার্মে কেন প্রয়োজন হয় খেয়াল করেন, পয়েন্ট নাম্বার 1-এ আমি বলেছি পারচেজ অফ র ম্যাটেরিয়ালস অ্যান্ড স্পেয়ার্স। একটা ফার্মের র ম্যাটেরিয়াল এবং অন্যান্য স্পেয়ার্সগুলো পারচেস করতে গেলে ওয়ার্কিং ক্যাপিটালটার প্রয়োজন হয়, কারণ কি এগুলো হচ্ছে এই র ম্যাটেরিয়ালটা কিন্তু একটা বিজনেস অপারেট করতে গিয়ে আমার র ম্যাটেরিয়ালটা লাগে, কারণ কি এই র ম্যাটেরিয়ালটা ইউজ করে আমি প্রোডাকশনে যাব, প্রোডাকশনটা হচ্ছে মানেই হচ্ছে বিজনেসটা অপারেট হচ্ছে। হ্যাঁ, তো বলা হচ্ছে র ম্যাটেরিয়াল এবং বিভিন্ন স্পেয়ার্স পারচেস করার জন্য ওয়ার্কিং ক্যাপিটালটার প্রয়োজন হয়। নাম্বার 2, পেমেন্ট অফ ওয়েজেস অ্যান্ড স্যালারিস। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি,
স্যালারিসকে আমরা বলছি বেতন, ওয়েজেসকে বলছি মজুরি। তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ওয়েজেস অ্যান্ড স্যালারিস? সেখানে মাথায় রাখবেন লেবারদের যেটা পে করা হয় সেটা হলো ওয়েজেস, আর এমপ্লয়ীদের যেটা পে করা হয় সেটা হচ্ছে স্যালারিস। তার মানে চেয়ার টেবিলে বসে যারা কাজ করছে ওদের পেমেন্টটাকে বলা হয় স্যালারিস, আর যারা হার্ড ওয়ার্ক করছে ফিজিক্যালি গায়ে খাটছে যাদেরকে আমরা লেবার বলি ওদের পেমেন্টটাকে বলা হয় হচ্ছে ওয়েজেস। তো লেবারদের ওয়েজেস আর এমপ্লয়ীদের স্যালারিস পেমেন্টের জন্য ওয়ার্কিং ক্যাপিটালটার প্রয়োজন হয়। পয়েন্ট নাম্বার 3, টু মিট আপ দ্য ডে টু ডে এক্সপেন্সেস, যেটাকে আমরা বলেছিলাম যে ডেইলি অ্যাক্টিভিটিস অপারেট করতে গিয়ে যে এক্সপেন্ডিচার ক্রিয়েট হয় সেই এক্সপেন্ডিচারটা মিট আপ করার জন্য ওয়ার্কিং ক্যাপিটাল প্রয়োজন হয় দৈনন্দিন কার্যাবলী পরিচালনা করতে। পয়েন্ট নাম্বার 4, প্রোভাইড ক্রেডিট অব্লিগেশনস, যদি কোনো ঋণ নিয়ে থাকেন বা দায়বদ্ধতা থেকে থাকে বা অন ক্রেডিটে কোনো কিছু পারচেস করে থাকেন সেই ক্রেডিট অব্লিগেশনসটা প্রোভাইড করার জন্য বা দেনা পরিশোধের জন্য আপনারা এই ওয়ার্কিং ক্যাপিটালটা একটা ফার্ম ইউজ করে থাকে। তো এই ছিল মোটামুটি নেসেসিটি বা ইম্পর্টেন্স অফ ইউজিং ওয়ার্কিং ক্যাপিটাল। কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 2টা খুবই ইম্পর্টেন্ট। 1টা আসলে ব্রিফ কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট আর 2টা হচ্ছে শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, দ্যাট ইজ 3 মার্ক বা 4 মার্কের জন্য আমাদের যে কোশ্চেনগুলো থাকে। তো চলে যাচ্ছি আমরা পরবর্তী স্লাইডে, এবং আমি ধরে নিচ্ছি যে ইন দ্য মিন টাইম আপনারা স্ক্রিনশটটা নিজ দায়িত্বে নিয়ে নিয়েছেন। আমি স্লাইড চেঞ্জ করছি এবং চলে যাচ্ছি কোশ্চেন নাম্বার 3। হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল? কোন, সোজা কথা হচ্ছে কোন কোন আইটেমগুলোকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল বলছি, সোজা কথা। তো সেটাকে আমি আপনাদের কি বলেছিলাম, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল নিট যেটা সেটা পেয়ে যাই। তো মূল বিষয়টা হচ্ছে কারেন্ট অ্যাসেটগুলো ওয়ার্কিং ক্যাপিটালের কম্পোনেন্ট আর কারেন্ট লায়াবিলিটিগুলোও ওয়ার্কিং ক্যাপিটালের কম্পোনেন্ট। তো দেখি কারেন্ট অ্যাসেটের কম্পোনেন্টগুলো কী কী আছে। আপনারা অ্যাকাউন্টিং করেছেন মনে আছে কি না, সেখানে আমরা ব্যালেন্স শিটে কারেন্ট অ্যাসেট সাইডে ওখানে দুটো আইটেম লিখতাম, একটা হচ্ছে কারেন্ট অ্যাসেট আর একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট। আবার লায়াবিলিটিস অ্যান্ড ইকুইটিস সাইডে দুটো আইটেম লিখতাম, একটা হচ্ছে কারেন্ট লায়াবিলিটিস আর একটা লং টার্ম লায়াবিলিটিস, এবং ফাইনালি লিখতাম ইকুইটিস। তো দেখি কারেন্ট অ্যাসেটে আমরা কী কী লিখতাম, ক্যাশ ইন হ্যান্ড যেটা আমার নিজের কাছে আছে, ক্যাশ অ্যাট ব্যাংক যেটা আমার ব্যাংকে রাখা আছে, বিলস রিসিভেবল, আপনারা বিলস রিসিভেবল কিন্তু খুব ভালো করে জানেন, প্রাপ্য বিল যেটা, অ্যাকাউন্টস রিসিভেবল যেটাকে আমরা বলি সান্ড্রি ডেটর্স, বিবিধ দেনাদার, অন ক্রেডিটে কোনো কিছু সেল করেছি, দ্যাট ইজ বাকিতে কোনো কিছু বিক্রি করেছি, টাকাটা আমি পাবো, অ্যাকাউন্টস রিসিভেবল বা সান্ড্রি ডেটর্স। এরপর নাম্বার 5 হচ্ছে শর্ট টার্ম লোনস, শর্ট টার্ম আমি লোন দিয়েছি কাউকে, টাকাটা আমি এখন পাবো। ইনভেন্টরিজ যেটাকে আমরা বলি মজুত পণ্য, মূলত আপনারা জানেন যে এখানে মজুত পণ্য বলতে ক্লোজিং ইনভেন্টরিজ দ্যাট ইজ সমাপনী মজুত পণ্যকেই কিন্তু মিন করেছে, কারণ আমরা জানি ব্যালেন্স শিটে বেসিক্যালি ইনভেন্টরি বলতে ক্লোজিং ইনভেন্টরিটাকে আমরা শো করি, আর ওপেনিং ইনভেন্টরিটা আমরা কোথায় শো করি বলেন তো, ইনকাম স্টেটমেন্টে, তাই না? ওখান থেকে আমরা পারচেস টারচেস অনেক কিছু অ্যাডজাস্টমেন্টে যাই, যদিও এতটা আমার মনে নাই অ্যাকাউন্টিংয়ের ফ্যাক্ট, জাস্ট কিছু মনে ছিল সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। প্রিপেইড এক্সপেন্সেস, আমি অগ্রিম খরচ করে বসে আছি, এখনও আইটেমগুলো যার পেছনে খরচ করেছি সেগুলো এখনও হাতে পাইনি, তো পাবো, সেটাও কিন্তু আমার ওয়ান কাইন্ড অফ অ্যাসেট। অ্যাক্রুড ইনকাম, বকেয়া আয়। আসেন কারেন্ট লায়াবিলিটিসের আইটেমগুলো দেখে নেই। বিলস পেয়াবল, আমাকে দিতে হবে, আমি এখনও দেই নেই, সো এটা আমার জন্য ওয়ান কাইন্ড অফ লায়াবিলিটি, এটা যেহেতু শর্ট টার্ম এই জন্য এটাকে আমরা কারেন্ট লায়াবিলিটি বলি। সান্ড্রি ক্রেডিটর্স অর অ্যাকাউন্টস পেয়েবল, কোনো কিছু অন ক্রেডিটে বাকিতে পারচেস করেছি, কিনেছি কিন্তু এখনও পেমেন্ট করি নাই, অ্যাকাউন্টস পেয়েবল ক্রিয়েট হয়ে গেল। অ্যাকাউন্টস পেয়েবলের আর এক নাম হচ্ছে সান্ড্রি ক্রেডিটর্স, ওই যে আপনাদের আমেরিকান আর ইউরোপিয়ান যে একটা ব্যাপার সেরকম আর কি। এরপরে দেখেন আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস, যেটাকে আমরা বলি অ্যাক্রুড এক্সপেন্সেস, বেসিক্যালি বকেয়া খরচ, খরচটা এখনও করি নাই, বকেয়া হয়ে আছে, যেমন ধরেন ইলেকট্রিসিটি বিল এখনও দেই নাই, ওয়াটার বিল এখনও দেই নাই, বাড়ি ভাড়া এখনও দেইনি, এগুলোকে বলা হয় আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস। কিংবা এমপ্লয়ীদের স্যালারি বা ওয়েজেস হয়তো অ্যাক্রুড বকেয়া রয়ে গেছে, এগুলো আমাকে দিতে হবে এখনও দেই নাই, এগুলোকে বলা হয় আউটস্ট্যান্ডিং এক্সপেন্সেস বা অ্যাক্রুড এক্সপেন্সেস। ওকে, এরপর ডিভিডেন্ড পেয়েবল, আমার শেয়ার হোল্ডারদেরকে আমি এখনও ডিভিডেন্ড দেই নাই, দিব,
এটা বকেয়া হয়ে আছে, পেয়াবল। পেয়াবল মানেই হচ্ছে বকেয়া, দেইনি, দিতে হবে। ব্যাংক ওভারড্রাফট, আপনারা ব্যাংক ওভারড্রাফট সম্পর্কে হয়তো পড়েছেন। তারপরে আমি একটু বলি, ব্যাপারটা হচ্ছে এরকম যে সাপোজ ব্যাংকে আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, ঠিক আছে? ব্যাংক ওভারড্রাফটের বেনিফিট নিতে হলে ব্যাংকে আপনার একটা কারেন্ট অ্যাকাউন্ট থাকতে হবে, যেটাকে আমরা বলি চলতি হিসাব। তো এই কারেন্ট অ্যাকাউন্টে সাপোজ আপনার 50,000 টাকা আছে, বাট এই মুহূর্তে আপনার দরকার 1,20,000 টাকা, ঠিক আছে? আপনার অ্যাকাউন্টে আছে কত? 50,000, আপনার দরকার 1,20,000। তো আপনি কি করলেন, ওই 50,000 টাকাকে জামানত বা কোলাটারাল হিসেবে দেখিয়ে তার অ্যাগেনস্টে আপনি আপনার ওই অ্যাকাউন্ট থেকে 1,20,000 টাকা উইথড্র করলেন, তার মানে 70,000 টাকা আপনি অতিরিক্ত উইথড্র করলেন। এই যে ব্যাংকে যা ছিল তার চাইতেও অ্যাডিশনাল কোনো কিছু আপনি উইথড্র বা ড্রাফট করতে পেরেছেন, এই জন্য এটাকে বলা হয় ব্যাংক ওভারড্রাফট। এখন দেখেন অ্যাকাউন্টে ছিল কত? 50,000, আপনি তুললেন কত? 1,20,000, অ্যাডিশনাল 70,000 টাকা আপনি বেশি উইথড্র করেছেন। তো সেই 70,000 টাকা আপনার তো ব্যাংককে পে করতে হবে, হবে না? এই জন্য এটা হচ্ছে আপনার জন্য ওয়ান কাইন্ড অফ লায়াবিলিটি। আর এটাকে কারেন্ট লায়াবিলিটি কেন বলে জানেন? ব্যাংক ওভারড্রাফটটা শর্ট টাইম পিরিয়ডের জন্য হয়, লেস দ্যান 1 ইয়ার। এটা কখনো কখনো এমন হয় 7 ডেজ, 10 ডেজ, 15 ডেজ, 1 মান্থ, এরকমও হয়। তো দ্যাটস ওয়াই এটাকে বলা হয় শর্ট টার্ম লায়াবিলিটি। প্রভিশন ফর ট্যাক্সেশন, আয়কর সঞ্চিতি, ঠিক আছে? মনে পড়েছে কি না? তো এগুলো হচ্ছে আমাদের ওয়ার্কিং ক্যাপিটালের কম্পোনেন্টস, বা যেগুলো থেকে বেসিক্যালি ওয়ার্কিং ক্যাপিটালটা ক্রিয়েট হয়। তো আমি আপনাদের বলেছিলাম না যে কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করে দিলে নিট যে ওয়ার্কিং ক্যাপিটালটা সেটা আমরা পেয়ে যাই। তো এখানে মূলত আমি আপনাদের নিট ওয়ার্কিং ক্যাপিটালটা শো করি নাই, যে দুটো কম্পোনেন্টকে আমি মাইনাস করে ওয়ার্কিং ক্যাপিটাল বের করছি সেই কম্পোনেন্টের আন্ডারে সাব কম্পোনেন্টগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। চলে যাচ্ছি আমার পরবর্তী কোশ্চেন নাম্বার 4-এ, এবং আমি ধরে নিচ্ছি যে আপনারা এই ফাঁকে স্ক্রিনশটটা নিয়ে নিয়েছেন। চেঞ্জ করছি স্লাইড। হোয়াট ইজ গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, আর পরেরটা বলেছে হোয়াট ইজ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। মূলত গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল বলতে একটা ফার্মে টোটাল কারেন্ট অ্যাসেটটাকে বোঝায়। ওয়ার্কিং ক্যাপিটালকে আপনি দুভাবে দেখাতে পারেন, একটা হচ্ছে গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আর একটা হচ্ছে নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো গ্রস ওয়ার্কিং ক্যাপিটালটা হচ্ছে কোনটা? একটা ফার্মে যে টোটাল কারেন্ট অ্যাসেট আছে ওই কারেন্ট অ্যাসেটটাকেই বলা হয় ওই ফার্মের গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। আর কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে যা থেকে যায় সেটাকে বলা হয় নেট ওয়ার্কিং ক্যাপিটাল। আমি আবার বলছি, একটা ফার্মের টোটাল যে কারেন্ট অ্যাসেট আছে সেটাকে বলা হয় গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল, আর কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি মাইনাস করলে যা পাওয়া যাবে সেটাকে বলা হয় নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো দেখেন গ্রস ওয়ার্কিং ক্যাপিটালে আমি তাই লিখেছি, দ্য টোটাল কারেন্ট অ্যাসেটস অফ আ ফার্ম ইজ জেনারেলি নোন অ্যাজ গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল। আর দেখি নেট ওয়ার্কিং ক্যাপিটালটা কি? দ্য ডিফারেন্সেস বিটুইন টোটাল কারেন্ট অ্যাসেটস অ্যান্ড টোটাল কারেন্ট লায়াবিলিটি ইজ নোন অ্যাজ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। একটা ফার্মের টোটাল কারেন্ট অ্যাসেট যা আছে সেখান থেকে টোটাল কারেন্ট লায়াবিলিটি মাইনাস করে দিব। আচ্ছা, যদি এখানে দুটা ঘটনা ঘটতে পারে, কারেন্ট অ্যাসেট থেকে কারেন্ট লায়াবিলিটি যদি মাইনাস করে দিই, অ্যান্সারটা পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। পজিটিভে কখন হবে? যদি কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি থেকে বেশি হয় তখন অ্যান্সারটা পজিটিভ হয়, আর যদি কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি থেকে কম হয় তাহলে অ্যান্সারটা নেগেটিভ হয়। যদি কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি থেকে বেশি হয় তখন সেটাকে বলা হয় পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল, আর যদি কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি থেকে কম হয় অ্যান্সারটা মাইনাসে আসে তখন সেটাকে বলা হয় নেগেটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। অ্যান্সার পজিটিভে হলে পজিটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল, অ্যান্সার নেগেটিভে হলে নেগেটিভ নেট ওয়ার্কিং ক্যাপিটাল। তো পজিটিভ তখনই হয় যদি কারেন্ট অ্যাসেটটা কারেন্ট লায়াবিলিটি থেকে বেশি হয়, আর নেগেটিভ তখনই হয় যদি কারেন্ট অ্যাসেট কারেন্ট লায়াবিলিটি থেকে কম হয়। তো এই ছিল গ্রস ওয়ার্কিং ক্যাপিটাল আর নেট ওয়ার্কিং ক্যাপিটালের ডেফিনেশন। আমার মনে হয় আপনাদের কাছে বিষয়টা যথেষ্ট স্পষ্ট হয়েছে, এবং আমি চলে যেতে চাচ্ছি পরবর্তী স্লাইডে, এবং এটাও ধরে নিচ্ছি যে আপনারা এই স্লাইডটারও স্ক্রিনশট নিয়ে নিয়েছেন। চেঞ্জ করছি আমি স্লাইডটা। কোয়েশ্চেন নাম্বার 6, আমার প্ল্যান আছে আজকে এই চ্যাপ্টারের থিওরিগুলো শেষ করে দেওয়ার। আই ডোন্ট নো আমি পারবো কিনা, আমি চেষ্টা করছি। হোয়াট আর দ্য সোর্সেস অফ ওয়ার্কিং ক্যাপিটাল? ওয়ার্কিং ক্যাপিটালের সোর্সগুলো কী কী, কোন কোন সোর্স থেকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল কালেক্ট করতে পারি? আগে ছিল হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ ওয়ার্কিং ক্যাপিটাল,
ওয়ার্কিং ক্যাপিটাল যে আমরা ক্যালকুলেট করি সেখানে কোন কোন কম্পোনেন্টগুলো ওয়ার্কিং ক্যাপিটালের মধ্যে পড়ে। আর এটা হচ্ছে হোয়াট আর দ্য সোর্সেস অফ ওয়ার্কিং ক্যাপিটাল, কোন কোন সোর্স থেকে ওয়ার্কিং ক্যাপিটাল কালেক্ট করা যায়। তো ওয়ার্কিং ক্যাপিটালের সোর্সকে আমরা দুটো পয়েন্ট অফ ভিউ থেকে ডিসকাস করতে পারি, একটা হচ্ছে লং টার্ম সোর্স আর একটা হচ্ছে শর্ট টার্ম সোর্স। লং টার্ম সোর্সগুলো কী কী? শেয়ারস। শেয়ার আবার দু ক্যাটাগরি হয়, কমন স্টক, প্রেফার্ড স্টক, আবার রাইট শেয়ারও হয়। রাইট শেয়ার কি সেটা আপনারা জানেন, আপনাদের সাথে চ্যাপ্টার 5-এ ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং আমি ডিসকাস করেছিলাম যে দ্য নিউলি ইস্যুড শেয়ার হুইচ ইজ অফার্ড টু দ্য এক্সিস্টিং কমন স্টক হোল্ডার ইজ নোন অ্যাজ রাইট শেয়ার। তো বেসিক্যালি হচ্ছে শেয়ার দুই টাইপের, কমন স্টক আর প্রেফার্ড স্টক, আবার এটাকে রাইট শেয়ার বললেও কোনো সমস্যা নেই। তো কখনো কখনো এই শেয়ার ইস্যু করেও ওয়ার্কিং ক্যাপিটাল কালেক্ট করা যায়। এখন কথা হচ্ছে যে আপনারা ভাবছেন মিস ওয়ার্কিং ক্যাপিটাল তো শর্ট টাইম পিরিয়ডের জন্য প্রয়োজন হয়, তাহলে আমরা লং টার্ম সোর্স থেকে এটা কেন কালেক্ট করি? আমি বেশি করে ওয়ার্কিং ক্যাপিটাল কালেক্ট করে রেখেছি কয়েক বছরের জন্য, এই জন্য আমি লং টার্ম সোর্স ইউজ করে কালেক্ট করতে পারি। আবার এই লং টার্ম সোর্সগুলো ইউজ করে অল্প পরিমাণে টাকা আমি কালেক্ট করলাম, সেটাও আমি করতে পারি। তাহলে বেনিফিটটা যেটা হয়, এটা পরিশোধ করার টাইমটা একটু বেশি পাওয়া যায় যেহেতু সোর্সটা লং টার্ম। এবার দেখেন পয়েন্ট নাম্বার 2, ডিবেঞ্চার। এটাকে আপনারা অনেক সময় বন্ডও বলেন, তাই না? একটা ফার্মের যখন ডেট ক্যাপিটালের প্রয়োজন হয় তখন তারা এই বন্ড বা ডিবেঞ্চার ইস্যু করে ফান্ড কালেক্ট করে থাকে। যদিও তার অ্যাগেনস্টে কোম্পানি ইন্টারেস্ট পে করে, আর শেয়ারের অ্যাগেনস্টে কোম্পানি শেয়ার হোল্ডারদেরকে যেটা পে করে সেটা হচ্ছে ডিভিডেন্ড। পয়েন্ট নাম্বার 3, পাবলিক ডিপোজিটস। পয়েন্ট নাম্বার 4, লোনস ফ্রম ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। এটা আপনারা জানেন, তারপরে একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন থেকে লোন নেওয়া যায়, যেমন ব্যাংক কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। লিজিং কোম্পানির কাছ থেকেও কিন্তু ক্যাশ আনা যায় না, তবে চাইলে তার এগেনস্টে শর্ট টাইম পিরিয়ডের জন্য কোনো ইকুইপমেন্ট এনে সেটা ফার্ম ইউজ করতে পারে। এবার দেখেন রিটেইন আর্নিংস। আপনারা জানেন রিটেইন আর্নিংস মানে হচ্ছে একটা জয়েন্ট স্টক কোম্পানি ইচ ইয়ার যা ইনকাম করে, জয়েন্ট স্টক বাদ দেন যে কোনো কোম্পানি ইচ ইয়ারে যেটা ইনকাম করে, ইনকামের 100%ই কিন্তু তারা খরচ করে না, একটা পোর্শন তারা আলাদা একটা ফান্ডে জমিয়ে রাখে বা সেভ করে। এটার পারপাস কি, ইন ফিউচার যদি কোম্পানির ফান্ড ক্রাইসিস দেখা দেয় তখন যেন তারা তাদের অপারেটিং এক্সপেন্ডিচারগুলো মিট আপ করতে পারে, এই জন্য তারা একটা ফান্ডে ইচ ইয়ারে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা রেখে দেয়। ওই ফান্ডটার ইনকামটাকে বলা হচ্ছে রিটেইনড আর্নিংস। এটা গেল লং টার্ম সোর্স। এবার আমরা বি নাম্বার পয়েন্টে দেখব শর্ট টার্ম সোর্স। ব্যাংক লোন, ব্যাংক থেকে আমরা শর্ট টাইম পিরিয়ডের জন্য, দ্যাট ইজ লেস দ্যান ম্যাক্সিমাম 1 ইয়ার অর লেস দ্যান 1 ইয়ার আমরা ফান্ড কালেক্ট করতে পারি। অ্যাডভান্টেজেস, আমরা কারো কাছ থেকে অ্যাডভান্টেজ নিতে পারি, বেনিফিট নিতে পারি। অ্যারেঞ্জমেন্ট, কোথাও থেকে আমরা অ্যারেঞ্জ করতে পারি। শর্ট টার্ম ইনস্ট্রুমেন্টস, শর্ট টার্ম ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করতে পারি। লোন ইনস্টলমেন্ট, লোনের ইনস্টলমেন্টটা পে না করেও সেটাকে আমরা ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে ইউজ করতে পারি। তো এগুলো হচ্ছে বেসিক্যালি আপনাদেরকে জানানোর জন্য যে কোন কোন সোর্স থেকে ওয়ার্কিং ক্যাপিটালটা কালেক্ট করা হয়। চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। কোয়েশ্চেন নাম্বার 7, হোয়াট ইজ সেফটি স্টক। কোয়েশ্চেন নাম্বার 8-এ আছে হোয়াট ইজ ইওকিউ। কোয়েশ্চেন নাম্বার 9-এ আছে হোয়াট ইজ রিঅর্ডার লেভেল। এই কোয়েশ্চেন 3টা খুবই ইম্পর্ট্যান্ট এবং খুব ঠান্ডা মাথায় আমার এই কথাগুলো শুনবেন, কারণ এগুলো কনসেপ্টের সাথে জড়িয়ে আছে এই চ্যাপ্টারে ম্যাথ। সেফটি স্টক এক্সাম্পল দিই, যারা মা বাবার সঙ্গে থাকেন খেয়াল করে দেখবেন মায়েরা যেটা করে, মাসের 26 তারিখ আসলেই বাবাদেরকে বলতে শুরু করে চাল নাই, চাল শেষ, আগামীকালই চাল আনতে হবে, চাল না আনলে রান্না হবে না, এরকম একটা কথা কিন্তু মায়েরা বলে। কেন 26 তারিখ থেকে বলা শুরু করে জানেন? বাবাদেরকে বললেও আনতে আনতে 2 দিন লেগে যায়। এখন এই যে 2 দিন বাবা ভুলে যাবে, এটা হচ্ছে ন্যাচারাল ব্যাপার, ভুলে যায় বাবারা। তো এই 2 দিন বাবা যদি ভুলে যায় আমরা কি না খেয়ে থাকবো? না। মায়েরাও জানে বাবার আনতে 2 দিন লেগে যাবে, ওই 2 দিন যেন চালানো যায় সেই পরিমাণ চাল হাতে রেখেই মা 2 দিন আগে থেকে বাবাকে ওয়ার্নিং দেওয়া শুরু করে, চাল নাই চাল নাই। এই যে 2 দিনের চাল স্টকে রেখে মা বাবাকে ওয়ার্নিং দিল যাতে করে 2 দিন বাবা লেট করলেও আমরা চলতে পারি, এই স্টকটাকে বলা হয় সেফটি স্টক। একইভাবে প্রোডাকশন ওরিয়েন্টেড বা ম্যানুফ্যাকচারিং ফার্ম যেগুলো, ওরা যেটা করে
একটা নির্দিষ্ট পরিমাণ র ম্যাটেরিয়াল হাতে থাকতে ওরা আবার র ম্যাটেরিয়ালের জন্য অর্ডার করে। এখন অর্ডার করলেই কিন্তু সাপ্লাইয়াররা সাথে সাথে দেয় না, তারা সময় নেয় 2 দিন, 3 দিন, 7 দিন, সাপোজ 3 দিন। সাপ্লাইয়ারকে ফ্যাক্টরি অর্ডার করেছে, তারা বলেছে আফটার 3 ডেজ আমরা র ম্যাটেরিয়াল সাপ্লাই দিব। এই যে আফটার 3 ডেজ তারা র ম্যাটেরিয়াল সাপ্লাই দিবে, উইদিন দ্য 3 ডেজ, এই 3 দিনের মাঝেও তো কোনো কেউ অর্ডার দিতে পারে ফ্যাক্টরিকে, পারে না? এখন ফ্যাক্টরির অথরিটি যদি বলে যে আমাদের কাছে র ম্যাটেরিয়াল নাই, 3 দিন পরে আসেন, তাহলে কিন্তু এই কোম্পানির কাছে আর কেউ কোনো অর্ডার দিতে আসবে না, তাই না? তো এই 3 দিন অর্ডার রিসিভ করতে যে 3 দিন সময় লাগবে, সেই 3 দিনের মাঝে যদি কোনো অর্ডার কোম্পানির কাছে আসে, কোম্পানি যাতে প্রোডাকশন কাজটা চালিয়ে যেতে পারে, এই জন্য তারা কি করে 3 দিনের পরিমাণ র ম্যাটেরিয়াল স্টকে রাখে। এই স্টকটাকে বলা হচ্ছে সেফটি স্টক। তো দেখেন কি লিখেছে, সেফটি স্টক ইমপ্লাইজ এক্সট্রা ইনভেন্টরিজ দ্যাট ক্যান বি ড্রন ডাউন when actual lead time is greater than the expected. লিড টাইম মানেই হচ্ছে আমি যেদিন অর্ডার দিলাম সেই অর্ডার দেওয়ার দিন থেকে র ম্যাটেরিয়ালগুলো হাতে পেতে যেই কয়দিন আমাকে অপেক্ষা করতে হয়, সেই টাইমটাকে বলা হয় লিড টাইম। এখন দেখা গেল সাপ্লাইয়াররা আমাকে বলেছে 3 দিনের মধ্যে দিব, সাপ্লাইয়াররা কিন্তু কখনোই কথা দিয়ে এক্স্যাক্ট কথা রাখতে পারে না। আমি ধরে নিই হয়তো 7 দিন তারা লেট করতে পারে। তো এই 7 দিনে যাতে আমি প্রোডাকশন কাজ চালিয়ে যেতে পারি, সেই 7 দিনের পরিমাণ র ম্যাটেরিয়াল হাতে রেখে আমি অর্ডারটা দিব। এই যে 7 দিনের পরিমাণ র ম্যাটেরিয়াল আমি স্টকে রেখে নিলাম, এই স্টকে বলা হয় সেফটি স্টক। ঠিক আছে। কোয়েশ্চেন নাম্বার 8, হোয়াট ইজ ইওকিউ? আমি আপনাদেরকে বলেছিলাম শর্ট ফর্ম নিয়ে যদি কোনো কোয়েশ্চেন হয়, ফার্স্ট অফ অল আপনাকে ইলাবোরেট করতে হবে সেটার ফুল ফর্ম কী, আফটার দ্যাট আপনি ডেফিনেশনটা লিখবেন। তো দেখেন, ফুল ফর্ম অফ ইওকিউ ইজ ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি। এটার মানে কি? আগে একটা এক্সাম্পল দিই। আমি প্রায় দেখি আপনারা ফেসবুক খুললে আমাদের স্টুডেন্টরা ফ্রেন্ডরা মিলে ছোটোখাটো গেট টুগেদার করে, কারণ করোনার কারণে প্রায় 1 বছর হয়ে গেছে কারোর সাথে কারো দেখা নাই। তো সেখানে সাপোজ আপনারা 5 জন ফ্রেন্ড মিলে একটা ফাস্ট ফুডের দোকানে বসেছেন দুপুরবেলা, যে আপনার লাঞ্চ করব। তো স্বাভাবিক সবার পকেটের অবস্থা কিন্তু সেম থাকবে না, তাই না? তো সেই জন্য আমরা কি করি, সবার আগে একটা মেনু বুক হাতে নেই, সেখানে আমরা খাবার দেখি, খাবারের পাশাপাশি পাশে আমরা অ্যামাউন্টটাও দেখি। সেখানে আমরা মেনু বুকে সেই খাবারটাই চুজ করি যেই টাকাটা আমার বাজেটের মধ্যে আছে, সেই টাকার মধ্যে একটা খাবার আমি পাবো কি না, আবার ওই টাকার মধ্যে এমন কোন খাবারটা নেওয়া যায় যেটা খেলে আমার পেটও ভরে যাবে, বাজেটের মধ্যেও আসবে, সেই পরিমাণ খাবার আমি অর্ডার করছি। এটাকেই বলা হয় ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি। তো একটা উৎপাদনকারী প্রতিষ্ঠান কোনো একটা র ম্যাটেরিয়াল অর্ডার দেওয়ার সময় চিন্তা করে যে কী পরিমাণ র ম্যাটেরিয়াল আমি অর্ডার করলে আমার উৎপাদনের চাহিদাটাও আপাতত পূরণ হবে, আবার এটা আমার বাজেটের মধ্যেও থাকবে। এই পরিমাণ র ম্যাটেরিয়াল বা ইনভেন্টরির জন্য অর্ডার দেয়াকে বলা হয় ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি। দেখেন, ইট ইজ দ্য মিনিমাম রিকোয়ার্ড কোয়ান্টিটি অফ ইনভেন্টরি অর্ডারিং হুইচ উইল এনশিওর দ্য মিনিমাম টোটাল কস্ট। সর্বনিম্ন কী পরিমাণ, মানে কী পরিমাণ আর কি অর্ডার করলে আমার উৎপাদন কাজটা চালিয়ে যেতে পারবো, আবার আপাতত আমার খরচটাও বাজেটের মধ্যে থাকবে। তো সেই পরিমাণ ইনভেন্টরি বা র ম্যাটেরিয়াল অর্ডার করাকে বলা হয় ইকোনমিক অর্ডার অফ কোয়ান্টিটি। ঠিক আছে। আর আজকের দিনের লাস্ট কোশ্চেন হচ্ছে, হোয়াট ইজ রিঅর্ডার লেভেল? রিঅর্ডার লেভেল মানেই হচ্ছে, একটু আগে ডেফিনেশনটা দেখেন, ইট ইজ দ্য লেভেল হোয়েন দ্য বিজনেস কনসার্ন মেক্স ফ্রেশ অর্ডার। এটাকে পুনর্ফরমাশ স্তরও বলে। আপনাদেরকে বলেছিলাম না যে 2 দিন যাতে মা চালাতে পারে সেই পরিমাণ চাল হাতে রেখে সে বাবাকে অর্ডার দিচ্ছে। ধরে নিই এই 2 দিনের জন্যে মা 5 কেজি চাল হাতে রেখেছে, তাহলে কত কেজি চাল হাতে রেখে মা পুনরায় আবার অর্ডার করেছে বাবাকে? 5 কেজি। এই লেভেলটাকে বলা হচ্ছে রিঅর্ডার লেভেল। যে স্তরে পৌঁছালে, যেই লেভেলে পৌঁছালে একটা ফ্যাক্টরি আবার নতুন করে ইনভেন্টরির জন্য অর্ডার দেয়, সেই স্তরটাকে বলা হয় রিঅর্ডার লেভেল। যেমন যাদের নিজেদের বাড়ি আছে সেখানে দেখবেন পানির ট্যাঙ্কি, ওপরে ছাদের ওপরে যে পানির ট্যাঙ্কি থাকে, সেই ট্যাঙ্কির নিচ থেকে 1 হাত
উপরের দিকে পানির পাইপের সংযোগটা দেওয়া হয়, যেই পাইপটা সরাসরি আমাদের বিভিন্ন ফ্ল্যাটে এসে সংযুক্ত হয়। তো সেখানে দেখবেন আপনারা আগামীকাল ছাদে উঠে দেখবেন যে পানির ট্যাঙ্কিটা আছে নিচে থেকে 1 হাত, 1 হাত ওপরে, ট্যাঙ্কিটার নিচে থেকে 1 হাত, সেই 1 হাত ওপর থেকে পানির পাইপের সংযোগ দেওয়া হয়। সেই সংযোগটা হচ্ছে বিভিন্ন বাসাবাড়ির সাথে, আমার বিভিন্ন ফ্ল্যাটের সাথে ওই পাইপের সংযোগ। এখন কথা হচ্ছে নিচে 1 হাত পানি রেখে তার উপর দিক দিয়ে কেন পাইপটা দেওয়া হয়, কেন একদম নিচ থেকে দেওয়া হয় না? এটার উদ্দেশ্য হচ্ছে যখনই পানির ক্রাইসিস ক্রিয়েট হবে তখনই নিচে যে 1 হাত পানি আছে ওই 1 হাত পানি দিয়ে সব ফ্ল্যাটে মোটামুটি পানি সাপ্লাই দেওয়া যায়, একটা স্টকে রাখা হয়। তো যেই স্তরে পানিটা চলে আসলে আপনাদের পানির মোটরটা আবার অন করা হয়, সে লেভেলটাকে বলা হচ্ছে রিঅর্ডার লেভেল। একইভাবে একটা ম্যানুফ্যাকচারিং ফার্মের ইনভেন্টরির লেভেল যেই স্তরে নেমে আসলে কোম্পানির সাথে সাথেই আবার নতুন করে ইনভেন্টরির জন্য অর্ডার করে, ওই লেভেলটাকে বলা হয় রিঅর্ডার লেভেল। আপনাদের কাজই হচ্ছে আমি যা পড়ালাম বারবার রেকর্ডিংটা শুনতে হবে। নতুন, একদম নতুন টপিক, আপনাদের বুঝতে কিন্তু সময় লাগবে। তো আমার মনে হয় আজকের এই লেকচারটা আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। আরও স্পষ্ট হবে যদি 2-1 বার একটু শোনার চেষ্টা করেন। আরও ভালো হবে যখন ইউটিউবে আপনার লেকচারটা শুনবেন, আপনাদের মোবাইলে যদি স্ক্রিন রেকর্ডার থাকে, রেকর্ডার দিয়ে এটা রেকর্ড করে নেবেন। তাহলে হবে কি নিজের ইচ্ছা মতো আপনি বারবার এটা শুনে নিতে পারবেন। ভুলে গেলে শুনে নিলেন, লেকচারটা আপনার কাছে আরও বোধগম্য হলো। তো আমি আশা করছি আজকের ক্লাসটি আপনাদের কাছে ভালো লেগেছে। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ ম্যাথমেটিক্যাল টার্ম নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে আমার আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসে এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।